আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রসঙ্গ কাঠামো, জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মনে করো এটা হচ্ছে একটা গাছ, আর এখানে রয়েছে মনে করো একটা গাড়ি বা বাস। তো যাই হোক, একটা গাছ আর একটা বাস, এই বাস মনে করো দুপুর 12টার সময় এ বিন্দুতে আছে। তো বাসটা যথারীতি এ বিন্দুতে আছে, এটা তার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে না, তার মানে এটা স্থির অবস্থায় আছে। 12টা বেজে 5 মিনিট 10 মিনিট কিন্তু বস্তু তার অবস্থানের পরিবর্তন করছে না। অবস্থান বোঝো কিনা? অবযোগ স্থান মানে কোথায় সে আছে। এখন তুমি কোথায় আছো, বাস কোথায় আছে, এটা আমরা কিভাবে বুঝবো? অবস্থান বোঝার জন্য তোমাকে জানতে হবে একটা সুনির্দিষ্ট জিনিস, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা এই জগতে কোনো কিছুর অবস্থান নির্ণয় করার জন্য একটা সুনির্দিষ্ট জিনিস যা সবাই চেনে, এরকম একটা অবস্থানকে প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরে নিই। যেমন মনে করো, যদি তোমাকে বলা হয় তুমি কোথায় আছো, তুমি বললে আমি মহাবিশ্বে আছি। তো মহাবিশ্ব তো বিশাল বড়, তোমার কোথায় খুঁজে পাওয়া যাবে? তুমি বললে স্যার আমি তাহলে সৌরজগতে আছি। সৌরজগতে তো অনেক গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, আরো কত কিছু রয়েছে। তবে যদি তুমি বলো আমি পৃথিবীতে আছি, তাও তোমার খুঁজে পাওয়া কঠিন, কারণ পৃথিবী তো বিশাল বড়। যদি বলো মিরপুরে আছি, তাও তোমার খুঁজে পাওয়া কঠিন। তবে যদি তুমি বলো যে মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে 1 কিলোমিটার উত্তর দিকে আছি, তাহলে কিন্তু তোমার অবস্থানটা সুনির্দিষ্ট করে খুঁজে পাওয়া সম্ভব। ক্লিয়ার কিনা? তাহলে আমরা মোটামুটি ভাবে এখানে বুঝতে পারছি যে অবস্থান, অবযোগ স্থান, কোথায় তুমি আছো, এটা বোঝার জন্য আমাকে একটা সুনির্দিষ্ট প্রসঙ্গ কাঠামো দরকার। তো এইটা গাছটাকে যদি আমরা প্রসঙ্গ কাঠামো ধরি, আর এই বাসটা যে অবস্থান সেটা যদি আমি বলি যে এই গাছ থেকে এটা 10 মিটার দূরে আছে, তাহলে এটাই হচ্ছে তার অবস্থান। কেমন? তাহলে আমরা দেখলাম যে অবস্থান বের করার জন্য আমাদের দরকার প্রসঙ্গ কাঠামো। তাহলে আসলে প্রসঙ্গ কাঠামোটা কি? যেমন এই গাছকে আমি প্রসঙ্গ কাঠামো ধরেছি, তুমি একটা দেয়ালকেও প্রসঙ্গ কাঠামো ধরতে পারতাম। তাহলে প্রসঙ্গ কাঠামো কি? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, এটা একটা দৃঢ় বস্তু মনে করো, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা কোনো একটা বস্তুকে সুনির্দিষ্ট করা যায়। সে কোন জায়গাটা আছে এটা আমি সুনির্দিষ্ট করব। কোনো একটা বিন্দু বা দৃঢ় বস্তুর সাপেক্ষে আমরা ওই বিন্দু বা ওই বস্তুটার অবস্থান, মানে সে কোথায় আছে, এটাকে যদি সুনির্দিষ্ট করি, তাহলে তাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। যার সাথে তুলনা করছি, তুমি বড় একটা বিল্ডিং কে প্রসঙ্গ কাঠামো ধরতে পারো। আবার ঢাকা, বাংলাদেশের কথা যদি চিন্তা করি, জিপিও অর্থাৎ গুলিস্তানে অবস্থিত জিপিও যে অবস্থানটা, ওই জায়গাটাকে আমরা 0 পয়েন্ট বা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু বলে বিবেচনা করি। সাধারণত প্রসঙ্গ কাঠামো আমরা ত্রিমাত্রিক যদি হয়, তাহলে এইভাবে প্রকাশ করি, XYZ। এই মূল বিন্দুটাকে আমরা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু বলে বিবেচনা করে নিই। ক্লিয়ার কিনা? কারো প্রশ্ন থাকলে করতে হবে। যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন স্থানে কোন বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা যায়, তাকে আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো। এই ক্ষেত্রে আমরা গাছটাকে প্রসঙ্গ কাঠামো ধরেছি। যদি কোনো বস্তু এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন না করে, আগে যেখানে ছিল সেখানেই থাকে, তাহলে বস্তুকে আমরা বলি স্থির বস্তু। কেমন? আর অবস্থান অপরিবর্তিত রাখার এই ঘটনাকে আমরা বলি স্থিতি। আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে এগুলো তোমাদের আলোচনা করেছি। আর যদি সময় পরিবর্তনের সাথে সাথে, সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন না করে, তাহলে ওই বস্তুটাকে বলি স্থির বস্তু। আর অবস্থান অপরিবর্তিত রাখার এই ঘটনাকে আমরা বলি স্থিতি। আর সময় পরিবর্তনের সাথে সাথে, যেমন 12টা বাজে, একটু পরে মনে করো 12টা বেজে 2 মিনিট, তাহলে বস্তুটা যদি এ থেকে বিতে যায়, তাহলে আমরা বলতে পারি যে এর অবস্থানের পরিবর্তন ঘটেছে। তাহলে এই বস্তুটাকে আমরা বলতে পারি গতিশীল বস্তু। আর অবস্থান এই পরিবর্তনের যে ঘটনা, সেটাকে আমরা বলতে পারি গতি। তাহলে আমরা স্থিতি গতি সম্পর্কে একটা ধারণা নিয়েছি। তাহলে প্রসঙ্গ কাঠামোটা কি, সেটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, এটাকে আমরা একটা দৃঢ় বস্তু ধরেছি, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে, মনে করো এটা একটা স্থান, কোন স্থানে
কোন বিন্দু বা বস্তু, মনে করে পুরা বস্তুটা অথবা একটা বিন্দুকেও আমি কল্পনা করতে পারি। যেমন মনে কর এখানে একটা বিন্দু ধরেছি, পি বিন্দু, কেমন? তাহলে আমরা বলতে পারি যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন স্থানে কোন বিন্দু বা বস্তুর কে সুনির্দিষ্ট করা যায়। কোন বিন্দুকে বা কোন বস্তুকে যদি আমি সুনির্দিষ্ট করতে পারি সে কোথায় আছে, তাহলে আমরা তাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। মানে যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা ওই বস্তুটার অবস্থান বা স্থান কোথায় আছে সেটা সুনির্দিষ্ট করছি, সেটাকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো। এখন এই প্রসঙ্গ কাঠামো আবার দুই প্রকার, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড়। এই প্রসঙ্গ কাঠামো আবার অনেক রকম হতে পারে, যেমন একমাত্রিক, যদি একটা বস্তুর গতি একটা অক্ষ বরাবর সীমাবদ্ধ থাকে, শুধু এক্স অক্ষ বরাবরই যায়। যেমন মনে করো একটা সুতা টানানো আছে, ওই সুতা বরাবর একটা পিঁপড়া হেঁটে হেঁটে যাচ্ছে, তা তো ডানে বামে যাওয়ার তো আর কোনো সুযোগ নাই, তাহলে এটা আমরা একমাত্রিক গতি বলতে পারি। এবং এই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলতে পারি। ক্লিয়ার কিনা? আর যদি কোনো বস্তুর গতি দুইটা অক্ষে সীমাবদ্ধ থাকে, যেমন মনে করো এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, কিন্তু আমি এখন জেড অক্ষটাকে বাতিল করে দিলাম, শুধু এক্স অক্ষ আছে আর ওয়াই অক্ষ আছে, মানে খাতার যে তলটা না, এই তলটা, কেমন? এখন এই তলে উপর দিয়ে যদি একটা পিঁপড়া হেঁটে যায়, ক্লিয়ার কিনা, তাহলে এর গতিটাকে আমরা দ্বিমাত্রিক গতি বলতে পারি। যেমন মনে করো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে সে যখন 5 সেকেন্ড সময় তখন সে এই বিন্দুতে ছিল, আবার যখন 10 সেকেন্ড তখন সে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে মনে করো এই R1 অবস্থানে সে আগে ছিল, এখন R2 অবস্থানে আছে, সে এখন বি বিন্দু থেকে পৌঁছাইছে। এটা তার 5 সেকেন্ড পরের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি যে এই যে অবস্থান যে সে চেঞ্জ করছে, এটা কিন্তু আমার দুইটা মাত্রা, একটা অক্ষ দিয়ে কিন্তু আমি ব্যাখ্যা করতে পারতাম না, কারণ বিভিন্ন সময় সে বিভিন্ন জায়গায় রয়েছে, এক এক সময় এক এক জায়গায় আছে, অবস্থান চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষের সাহায্যে আমাকে এটা বিশ্লেষণ করা লাগছে। একটা পিঁপড়া একটা মেঝের উপর দিয়ে হেঁটে চলে ফিরে বেড়াচ্ছে, এটা দ্বিমাত্রিক গতি। কথা পরিষ্কার? বা একটা মৌমাছি বা একটা বেলুন বা একটা পাখি উঠতে দেখি, তাহলে তার গতিকে আমরা এই 3D দিয়ে ব্যাখ্যা করতে পারি। 3D বোঝো তো? এই যে এরকম পরিস্থিতি হবে, দেখো একটা পাখি এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এক্স অক্ষ বরাবর মনে করো 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর গেলে এই বিন্দুটা পায়। বি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স অক্ষ বরাবর মনে করো 8 ঘর, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর গেলে বি বিন্দুটা পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে আমি এই পিঁপড়াটার বিভিন্ন সময়ে অবস্থান সুনির্দিষ্ট করতে পারছি। কাজে এটা দুইটা মাত্রার সাহায্যে যেহেতু ব্যাখ্যা করা যাচ্ছে, দুই মাত্রা বিশিষ্ট প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে ব্যাখ্যা করা যাচ্ছে, এই জন্য এটা গতিকে আমরা বলছি দ্বিমাত্রিক গতি। ক্লিয়ার? আর যদি এমন হয় যে এটা পাখি উড়ে বেড়াচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে একটা পাখি যখন এই অবস্থানে এক্স অক্ষ বরাবর এক্স ঘর, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর এবং জেড অক্ষ বরাবর জেড ঘর গেলে ওই বিন্দুটা পায়। এরকম বিভিন্ন বিন্দুতে তার অবস্থান সুনির্দিষ্ট করার জন্য আমার 3টা মাত্রা লাগছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। কাজে এটাকে আমরা সেটাকে বলতে পারি ত্রিমাত্রিক গতি। কথা পরিষ্কার? এবং তার জন্য যে প্রসঙ্গ কাঠামো আমাদের দরকার হয় সেটা হচ্ছে 3টা অক্ষ থাকতে হবে, এবং এই 3টা অক্ষই পরস্পর লম্বভাবে থাকতে হবে। কিভাবে থাকতে হবে? তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি হতে হবে। ক্লিয়ার কিনা? অর্থাৎ এটা একটা দেওয়াল, এটা আর একটা দেওয়াল, এরকম টাইপ, আর এটা মনে কর মেঝে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে, তাহলে আমরা ত্রিমাত্রিক গতি সম্পর্কে ধারণা নিতে পারবো। কেমন? এখন খেয়াল করো, তাহলে আমরা জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামোতে আসছি। জড় প্রসঙ্গ কাঠামো কি? মনে কর এই একটা প্রসঙ্গ কাঠামো। আচ্ছা যাক, তার আগে আমাকে একটু বল যে যখন কেউ বিমানে করে যায়, সেই বিমানটা কি গতিশীল থাকে না স্থির থাকে? গতিশীল। গতিশীল। যখন বিমানটা স্থির থাকে, আস্তে আস্তে গতিশীল হয়, তখন কিন্তু মানুষ কি করে, সিট বেল্ট
বেঁধে নেয়, ঠিক আছে কিনা? এবার বিমান যখন মাঝ আকাশে উড়ে একটা সুনির্দিষ্ট গতিপ্রাপ্ত হয়, কেমন? মনে কর এখানে দুটো প্রসঙ্গ কাঠামো আছে, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ও প্রাইম। এই কাঠামোটা ও প্রাইম, এটা মনে কর ও ও যে কাঠামোটা, অর্থাৎ প্রথম যে কাঠামোটা আছে ক কাঠামো, এটা মনে কর খ কাঠামো। এই ক কাঠামোর তুলনায় এই খ কাঠামোটা সুষম দ্রুতিতে গতিশীল। মনে কর ভি বেগে গতিশীল, নির্দিষ্ট দিকে, দিক চেঞ্জ করছে না, মানও চেঞ্জ করছে না। কথা পরিষ্কার? জি স্যার, পরিষ্কার। এখন বিমান যদি সমবেগে আকাশে উড্ডয়ন করে মানে ওড়ে, তখন ওই বিমান থেকে আমরা কি করি? সিট বেল্ট খুলে ওখানে খাওয়া দাওয়া করতে পারি, আবার টয়লেটে যেতে পারি, আসতে পারি, ওর ভিতর দিয়ে হাঁটা চলাফেরা করতে পারি, পড়ে যায় না। পড়ে যায় নাকি? স্যার বাসটা কেন পড়ে যায়? এখন দেখ, বাস তো সমবেগে চলে না। বাসের তো বেগ হঠাৎ করে বৃদ্ধি পায়, হঠাৎ করে হ্রাস পায়, হঠাৎ করে ব্রেক করতে হয়, কারণ সামনে লোকজন থাকে। কিন্তু আকাশে তো আর ওই লোকজন হাঁটাহাঁটি করে না। এবার তোমাকে বলা হলো যে প্রত্যেকে আবার সিট বেল্ট বেঁধে নেন, আমরা অমুক এয়ারপোর্টে আমরা এখন যাত্রা বিরতি নেব। তখন মানুষ আবার সিট বেল্ট বেঁধে রাখে। যখন এটার বেগ বৃদ্ধি পায় বা হ্রাস পায়, মানে ত্বরণ হয়, একটি প্রসঙ্গ কাঠামো একটা অপরটার সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল থাকে। যেমন মনে করো, আমি যদি এই কাঠামোতে একটা মার্বেলকে গড়ায় দিই, তাহলে এই মার্বেলটার আদিবেগ ছিল 0, একটা সময় তার একটা বেগ হবে, এই বেগের জন্য কতটুকু সময় লেগেছে, সে কতটুকু দূরত্ব যাচ্ছে, এগুলো আমরা নিউটনের যে দ্বিতীয় বা তৃতীয় সূত্রগুলো এখানে কি প্রয়োগ ঘটাতে পারবো না? পারবো না? একটা বাস স্থির বা বিমান স্থির, তার মেঝের উপর দিয়ে তুমি একটা মার্বেল গড়াই দিলা, এর আদিবেগ ছিল 0, শেষ বেগ মনে করো 10 মিটার/সেকেন্ড, আর সময় লাগছে 4 সেকেন্ড। এর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা জীবনে বের করতে পারবা? ভি সমান ইউ প্লাস এটি, এখান থেকে এ বের করে নিবা, তারপরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এখান থেকে এস বের করে নিবা। ঠিক তেমনি ভাবে যদি একটা বিমান হঠাৎ করে গতিশীল হয়, তুমি মার্বেলটা যখনই সামনের দিকে গড়াই দিবা, গতিশীল করায় মার্বেল আরো উল্টা দিকে চলে আসতে পারে। যেমন মনে করো এই খাতাটা আমি এই কলমটাকে ছেড়ে দেওয়ার পরপরই টান দিলাম, এটা তো সামনের দিকে যাওয়ার কথা ছিল, না দিয়ে আরো উল্টা দিকে চলে আসছে। কিসের কারণে? জড়তার কারণে। কিন্তু এই হঠাৎ করে গতিশীল মানে যে প্রসঙ্গ কাঠামোটা বেগ বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, তার জন্য কিন্তু আমরা এই পদার্থবিজ্ঞানের সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি না। এটা দেখা যাচ্ছে যে সামনে যাওয়ার পরিবর্তে পেছন দিকে চলে আসছে। কথা কি পরিষ্কার কিনা? তাহলে এই যে প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোটা যদি অসম বেগে গতিশীল হয়, অর্থাৎ এর যদি ত্বরণ থাকে, সুষম বেগে তো আর বস্তুর ত্বরণ থাকে না, থাকে? এই সুষম বেগ মানে আদি বেগ আর শেষ বেগ সমান হয়ে যায়, তার মানে ত্বরণ হয় 0। তার মানে যদি কোনো প্রসঙ্গ কাঠামো সুষম বেগে চলে, যেমন বিমান সুষম বেগে যখন চলছে, তখন কি তুমি পড়ে যাবা ওখান থেকে? তুমি স্বাভাবিক নিয়মের উপর দিয়ে হেঁটে যেতে পারবা, খাবার খেতে পারবা, টয়লেটে যেতে পারবা। বাসে এটা সম্ভব না, কারণ বাসে প্রতিনিয়ত বেগ চেঞ্জ হয়, আর বেগ চেঞ্জ হওয়ার মানেই হচ্ছে তার ত্বরণ থাকে, আর ত্বরণ থাকার অর্থই হচ্ছে তার উপরে কন্টিনিউয়াস আমরা বল প্রয়োগ করতেছি। কিন্তু একটা বিমান যখন আকাশে উঠছে একটা নির্দিষ্ট গতিতে, সুষম দ্রুতিতে, সরল পথে মানে সমবেগে চলছে, তখন তার বেগের মানও চেঞ্জ হচ্ছে না, দিকও চেঞ্জ হচ্ছে না, তখন তার ত্বরণ থাকছে না। এখন এর উপরে যদি একটা মার্বেলকে গড়িয়ে দেই, তাহলে কিন্তু এটা আবার ওই নিউটনের সূত্র মেনে চলবে। তার মানে আমরা বুঝতে পারছি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল প্রসঙ্গ কাঠামো, যেখানে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো প্রয়োগ ঘটানো যায়, তাদেরকে আমরা বলছি জড় প্রসঙ্গ কাঠামো। কথা পরিষ্কার না হলে আমাকে একটু জানাতে হবে। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো বুঝছো কিনা? পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। কেমন? কোন প্রসঙ্গ কাঠামো যেখানে আমরা পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো রয়েছে, নিউটনের গতির সমীকরণ বা সূত্র রয়েছে, সেগুলো আমরা অর্জন করতে পারি। মানে এখানে নিউটনের গতিসূত্র মেনে যদি সে চলে, আবার যদি এটা ত্বরণে চলতো, হঠাৎ করে বেগ বাড়ছে, হঠাৎ করে ব্রেক করছে, ব্রেক করলে মানুষ দাঁড়ায় আছে, সে এমনি সামনের দিকে আগায় যায়। আর যদি একটা মার্বেলকে আমি সামনের দিকে আগায় দিই, আবার যদি গাড়ি ব্রেক করে, সে তো আরো অনেক গতিতে গিয়ে সামনে গিয়ে ধাক্কা খাবে। তার মানে এখানে কিন্তু পদার্থবিজ্ঞানের সূত্রগুলো আর প্রয়োগ ঘটানো যাচ্ছে না। ক্লিয়ার কিনা?
কাজে ওইগুলোকে আমরা কি বলবো? অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা যদি বলি যে যদি কোনো প্রসঙ্গ কাঠামো সুষম বেগে না চলে, কি বেগে চলে? অসম বেগে চলে এবং তার ত্বরণ থাকে, তাহলে সেখানে কখনোই পদার্থবিজ্ঞানের সমীকরণগুলো বা সূত্রগুলো প্রয়োগ ঘটানো যায় না। এরকম প্রসঙ্গ কাঠামোকে আমরা কি বলি? অজড় প্রসঙ্গ কাঠামো। আমরা আবার একটু বলি কেমন, যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে এটা এটার সাপেক্ষে অসম বেগে গতিশীল, একটা ধ্রুব বেগ বা সুষম বেগ আর একটা অসম বেগ। এর বেগ এখন আছে 5 মিটার/সেকেন্ড, একটু পরে 10, তারপরে 15, তারপরে 20 বা 25, এইভাবে বেগ চেঞ্জ হচ্ছে, তার মানে ত্বরণ হচ্ছে। এখন যদি তুই এখানে খালি সিট বেল্ট না বেঁধে যদি বসে থাকিস, তুই একবার সিটিকে ধাক্কা খাবি, একবার পিছনে গিয়ে আছাড় খাবি, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে। কথা কি পরিষ্কার? কোনো প্রশ্ন আছে? আর জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে বা সমবেগে গতিশীল, যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো আমরা অর্জন করতে পারি তাদেরকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। তো একটা বিমান যখন আকাশে ওড়ে নির্দিষ্ট গতিতে, তখন সেখানে যদি আমরা মার্বেল গড়ায় দিই, তাহলে কিন্তু আমরা একটা নিউটনের গতিসূত্র সেখানে প্রয়োগ ঘটাতে পারবো। কাজে যখন এটা সমবেগে গতিশীল হয় তখন এটা জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি ত্বরণে চলে, সিট বেল্ট যখন বেঁধে নিতে বলছে, যখন এটা নিচে নামবে বা উপরে উঠবে, তখন তো 0 থেকে আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাবে আকাশে ওড়ার সময়। আবার আকাশ থেকে যখন ল্যান্ড করবে তখন তো বেগ কমাতে হবে, ওই বেগে যদি মাটিতে পড়ে তাহলে তো বিপদ হয়ে যাবে। এই যে বেগ কমাচ্ছি মানে ত্বরণ বা মন্দন হচ্ছে, তখন ওই রকম প্রসঙ্গ কাঠামোকে আমরা বলবো অজড় প্রসঙ্গ কাঠামো। নিশ্চয়ই তোমরা জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে।